আসসালামু আলাইকুম সবাইকে। অপবাদের আড়ালে প্রেম গল্পের 11 নম্বর পার্ট। তো গল্প শুরু করার আগে আপনাদের কাছে আমার কিছু কথা ছিল। তো কথাগুলো হলো, কিছুদিন ধরে আমার কমেন্টে অনেকেই বলছেন যে ভাই আপনি কি রেদওয়ানের গল্প কপি করেন। এটা আমারই আপনাদের কাছে প্রশ্ন। তো আপনাদের কি আমার গল্প শুনে মনে হয় যে আমি কারো গল্প কপি করি? আর সে ছেলে আমার নামে ইউটিউবে এসে অনেক বাজে বাজে কথা বলেছে, যেটা কোনো ভদ্র পরিবারের ছেলে বলতে পারে কিনা আমার ধারণা নেই। আমি মূলত এই গল্পের জগতে অনেকের ভিডিও রিপোস্ট করি বা শেয়ার করি, তো সেটার ভিত্তি করে বলছে আমি নাকি তার গল্পগুলো কপি করি। তো আপনাদের কাছে এটা আমার আবারও প্রশ্ন যে আমার গল্পের সাথে তার গল্পের কি কোনো মিল খুঁজে পান? আর সে যদি গল্প নিজে থেকেই দেয় তাহলে তার আগে কিভাবে অন্য চ্যানেলে বেশি পার্ট আপলোড করে? তার মানে এটা কি দাঁড়ায়, সে নিজেও তো অন্যর গল্প নিজের নামে চালিয়ে দিচ্ছে। আমার গালাগালি করার কোনো অভ্যাস নেই, এটা আমার পরিবার থেকে আমাকে শিক্ষা দেয়নি। তার পরিবার থেকে কি শিক্ষা দিয়েছে আমি জানি না। সে তার ভিডিওর মাধ্যমে গালাগালি করে তার পরিবারের পরিচয়টা না দিলেও পারতো। সে এভাবে লাইভে এসে গালাগালি করার আগে আমাকে বলতে পারতো বা আমাকে জানাতে পারতো যে আমি তার গল্পগুলো কপি করছি কিনা। সে আমাকে কিছু না বলেই হুটহাট লাইভে এসে আমাকে গালাগালি করে এবং আমার আইডিতে তার অডিয়েন্স দিয়ে রিপোর্ট মারাচ্ছে। তো আপনাদের যদি মনে হয় আমি তার গল্প কপি করছি তাহলে বলে দিবেন, আমি আর গল্প দিব না। কারণ কোনো দোষ না করেও দোষী হওয়াটা খুব কষ্টদায়ক ব্যাপার। তো আপনাদের কাছে যদি মনে হয় যে আমি কারো গল্প কপি করছি তাহলে বলে দিবেন কোন গল্পটি কপি করছি, তাহলে সেটি আমি আজ থেকে আর দিব না। আর মোট কথা হলো আমার গল্পই মানুষ কপি করে। তো মোট কথা হলো এগুলো পাবলিক প্লেস, এখানে পাবলিক গল্প দিলে সবাই দিবে, যেটা রাইট সবার আছে। তো আমি যদি নিজে থেকে গল্প লিখে দিই তাহলে তো সেটা আমার আগে অন্য কেউ আর দিতে পারবে না, তাই না? তো আমি আর বেশি কিছু বলতে চাই না। সে তার চেলাপেলাকে দিয়ে আমার আইডিতে অনেকগুলো রিপোর্ট মারিয়েছে। আমি জানি না কোনো সমস্যা হবে কিনা, হয়তো বা কোনো সমস্যা হতেও পারে বা আমার চ্যানেলটা টার্মিনেট হতে পারে। তো চ্যানেলটা যদি কোনো সমস্যা হয় আর হয়তো ভিডিও আপলোড করা হবে না। তো আপনারা ভালো থাকবেন। তো শেষ কথা হলো, আমি গালাগালি করে নিজের ফ্যামিলির পরিচয় সবার সামনে তুলে ধরতে চাই না। কোনো ভালো ফ্যামিলির সন্তান আমার মনে হয় না এভাবে গালাগালি করতে পারে। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, কোনো কিছু ভুল বলে থাকলে ক্ষমা করে দিবেন। তো চলুন এখন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। যাকে তুমি বাবা হিসেবে মানো না তার টাকা পয়সার উপরেই তোমার এই ফুর্তিগুলো চলছে। বাবা না মানার সঙ্গে সেগুলো অস্বীকার করা উচিত তোমার, রাইট? ধ্রুব আবারও হাসলো, তারপর হাসি থামিয়ে বলল, আমি অস্বীকার করছি। ইটস লাইক এ গিভ এন্ড টেক। আমি তোমার কাছে আসছি, তুমি আমাকে পয়সা দিচ্ছ, এন্ড তুমি নিজেও জানো ধ্রুব নেই তো তুমিও ফিনিশড। ধ্রুব নিজের গলার দিকে আঙুল তুলে ইশারা করলো, ওর চোখ দুটো হাসছে, যেন সৌরভকে চোখে আঙুল দিয়ে ইশারা করে বলছে, দেখ নিজের ছেলে আজ তোমার সঙ্গে কেমন ব্যবহার দেখাচ্ছে, মানুষ করতে পারলে না ছেলেকে। সৌরভের বুকটা ভার হয়ে আসছে, কিন্তু ধ্রুবকে সেটা বুঝতে দিলেন না। কাকে বোঝাবেন নিজের কথাগুলো? এ মানুষ নয়, হায় না একটা, দয়া মায়া নেই, না আছে কোনো কৃতজ্ঞতা বোধ। সৌরভ আবারও পেপার হাতে তুললেন, পেপার পড়তে পড়তে বললেন, কিছু বলতে এসেছো? ধ্রুবর মুখ এবার গম্ভীর হয়ে আসে, ও পকেট থেকে কতগুলো ছবি বের করে টেবিলের উপর ছড়িয়ে ফেলে দিল। পেপার থেকে চোখ সরিয়ে সৌরভ ছবিগুলোর দিকে তাকালেন। ছবির লোকজনের গত রাতের খবর ওনার কানেও এসেছে, তবে তিনি সেটা জানেন। এসব ধ্রুবকে বুঝতে দিলেন না। ধ্রুব ছবিগুলোর দিকে তাতে দাঁত পিষে তাকিয়ে আছে, তারপর বলল, এই ছেলেগুলোকে আজ সন্ধ্যার মধ্যে আমার সামনে চাই, একদম ফিটফাট অবস্থায়, বাকিটা আমি দেখে নিব। সৌরভ ছবিগুলো হাতে নিলেন। ধ্রুব সোফায় হেলান দিয়ে বসলো। সৌরভ ছবির ছেলেগুলোকে দেখে নিয়ে বললেন, এরা তো এমপি কামরুলের ছেলে পেলে, সেদিন আমার ফ্যাক্টরিতে ঝামেলা করেছিল। কথাটা কানে আসা মাত্রই ধ্রুবর রাগের পরত হুট করে যেন চিরিক দিয়ে লাফিয়ে উঠল। ও হঠাৎ সৌরভের দিকে ঝুঁকে এসে হিসিয়ে বলল, হ্যাঁ আজ তোমার জন্য আমি একটা পুরো রাত সাফার করেছি, এখন তুমি এটার প্রায়শ্চিত্ত করবে। তোমার ঘেউ ঘেউ দলকে বলে এগুলোরে এনে দাও, বলে দাও যে সন্ধ্যার পর আমি ধ্রুব ইয়ামিন ওদের সঙ্গে হকি খেলতে চাইছি। ধ্রুবর চোখ থেকে যেন লাভা ঝরছে। ওর কথা বলার ধরন শুনে মনে হচ্ছে যেন সৌরভই অদিতির কিডন্যাপের পেছনে দায়ী। সৌরভ বাঁকা চোখে তাকালেন, ছেলের চোখে চোখ মিলিয়ে বললেন, তুমি চাইলে নিজে এই কাজ এখনই করে ফেলতে পারো, এখন আমাকে কেন লাগবে? ধ্রুব এবার হেলান দিয়ে বসলো সোফায়, বলল, পারি, বাট নাও আই এম টায়ার্ড, এখন ঘুম দেবো, সন্ধ্যার জন্য এনার্জি দরকার। সৌরভ সেক্রেটারি রাহুলকে চোখ দিয়ে ইশারা করলেন। রাহুল দ্রুত এগিয়ে গিয়ে ছবিগুলো হাতে তুলে নিল। ধ্রুব কুশন ফেলে উঠে গেল সোফা থেকে। সৌরভ বললেন, ছেলেগুলোকে মেরে ফেলিও না, সামনে ইলেকশন আছে, হাত নোংরা করলে বিপদ। ধ্রুব সৌরভের দিকে তাকালো, পুরুকুচকে চেয়ে রহস্য করে বলল, মারা লাগবে না, না মেরেই এমন অবস্থা করবো যেন বাঁচতে ইচ্ছে করে না আর। সৌরভ তাকিয়ে রইল ছেলের দিকে। ধ্রুবর এমন আচরণের পেছনে মূল হোতা তো উনি নিজেই, তাই ধ্রুবর এমন কথা তাকে খুব একটা অবাক করতে পারলো না। আর যেখানে বিষয়টা অদিতিকে ঘিরে, সেখানে এসব কিছু ভীষণ স্বাভাবিক ব্যাপার। ধ্রুব সিঁড়ির সামনে গেলে পেছন থেকে সৌরভ প্রশ্ন করলেন, সেই মেয়েটা কি এখন ঠিক আছে? ধ্রুব থেমে গেল, কিন্তু পেছন ফিরে তাকালো না। ওর চোখে ভেসে এলো অদিতির ওই সরল ভয়ের তো মুখটা। ধ্রুব চোখ বুজে জোরে জোরে শ্বাস টানলো, সেভাবেই দাঁড়িয়ে থেকে ঠান্ডা গলায় জবাব দিল, এখন থেকে ঠিক থাকবে। কথাটা বলে ধ্রুব বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে উঠে গেল। সৌরভ রাহুলের দিকে তাকালেন। রাহুল স্যারের তাকানোকে উদ্দেশ্য করে চশমার আগা নাকের উপর উঠিয়ে জবাব দিলেন, আজ প্রপোজ করেছেন ধ্রুব স্যার ওই মেয়েকে। সৌরভ ছেলের যাওয়ার দিকে চেয়ে থেকে জবাব দিলেন, নজরে রাখো, মেয়েটা আজ তোমার নজরে থাকা অবস্থায় কিডন্যাপ কি করে হয়ে গেল? আমি তো সেটা চিন্তা করেই অস্থির, ঘোড়ার ঘাস কাটছিলে তুমি তখন। রাহুল আই পেঠাতে কাচুমাচু গলায় জবাব দিল, আপনি বলেছিলেন ওরা দুজন একসঙ্গে থাকলে নজর রাখতে, স্যার ওই দিন চলে এসেছেন তাই আমিও। সৌরভ ধমকে বললেন, রাস্কেল। রাহুল কি বলবে খুঁজে পাচ্ছে না। সৌরভ টেবিল থেকে মোবাইল হাতে নিলেন। রুমে যাওয়ার আগে রাহুলের উদ্দেশ্যে কড়া গলায় বলে গেলেন, সামনে ইলেকশন, মেয়েটার উপর নজর রাখো, আরেকবার যদি ওই মেয়ে
কিডন্যাপ হয়েছে, মনে রাখো ধ্রুব তাণ্ডব চালাবে বাড়িতে। এক রাতে ওই মেয়ের জন্য আগামী বছরগুলোতে কি করবে সেটা বুঝিয়ে দিয়ে গেছে, আমি কোনো রিস্ক নেব না। রাহুল বলল, জি স্যার। আর এদিকে অদিতি চা কেটলি থেকে কাপে ঢালছিল, চায়ের কাপ থেকে চা উপড়ে পড়ছে। ওর এতে মন নেই, মন তো দিয়ে বসেছে অন্য কাউকে। বারবার ধ্রুবর বলা আই লাভ ইউ অদিতি কানে সানায়ের মতো বেজেই চলেছে ক্রমাগত। হাতে ওর কাজ ওঠে না, পড়াশোনা ভালো লাগে না, সারাক্ষণ চোখের সামনে বখাটে ধ্রুব এলোমেলো কুর্তা গায়ে হেঁটে বেড়ায়। তার ওই মদ্যক চোখের চাওয়া, অদিতির ব্যান্ডেজ, তার আঙুলের ছোঁয়া, এসব কিছু অদিতির রাতের ঘুম হারাম করে দিয়েছে। ধীরে ধীরে অদিতি এলোমেলো হয়ে পড়েছে, তন্ন ছাড়া বাঁধনহারা মনের বিবাদেও ক্লান্ত ভীষণ। ওর অবস্থা করুন, একদিকে ওর পরিবার, অন্যদিকে প্রেম, দুদিকের দ্বন্দ্বে অদিতি মাঝখানে পিষে যাচ্ছে। তারপর বলল, এই অদিতি, চা পড়ে যাচ্ছে তো। তানিয়া অদিতিকে ধাক্কা দিয়ে উঠলো, ভাবনার মধ্যে চমকে উঠলো অদিতি। দ্রুত হাত থেকে কেটলি রেখে দিল, পুরো চায়ে ভেসে যাচ্ছে টেবিল। অদিতি দ্রুত কাপড় এনে জায়গা পরিষ্কার করে ফেললো। তানিয়া সব দেখছিল। ও বলল, তোর ইদানিং কি হয়েছে, এমন খুইয়ে খুইয়ে টাইপ হয়ে গেছিস কেন? অদিতি হাসার চেষ্টা করে চায়ের কাপ হাতে নিল, বিছানার দিকে এগিয়ে যেতে যেতে বলল, কই তেমন কিছুই না। তানিয়া ওর বেডে বসে অদিতিকে দেখে যাচ্ছে, চা খেতে খেতে মেয়েটা অন্যমনস্ক। তানিয়া হঠাৎ ঠোঁট টেনে হেসে বলল, তুই প্রেমে পড়েছিস নাকি রে? ধ্রুব ভাই জানে? অদিতি চমকে উঠে দ্রুততার সাথে জবাব দিল, না না, আমি অমন মেয়ে নই। তানিয়া ভ্রু বাঁকালো, তারপর বলল, অমন মেয়ে মানে প্রেম করা পাপ নাকি? অদিতি ঠান্ডা গলায় জবাব দিল, আমি যে জায়গা থেকে এসেছি সেই জায়গায় শুধু প্রেম পাপ নয়, বরং মহাপাপ। তুমি আমাদের বাড়িতে গেলে বুঝবে। তানিয়া অবাক হয়ে তাকালো অদিতির দিকে। এই যুগে এসে এমন গ্রাম হয় নাকি? অদ্ভুত ব্যাপার। পরপর হঠাৎ ধ্রুবর কথা মনে পড়ায় গা ছেড়ে বেডে হেলান দিয়ে ফোন হাতে এক প্রকার অদিতির কথা উড়িয়ে দিয়ে বলল, তোর ধ্রুব ভাই আছে, আর তোর কিসের চিন্তা? নিশ্চিন্তে থাক। তানিয়া ফোন দেখছে। অদিতি তানিয়ার দিকে চেয়ে বিড়বিড় করলো, তারপর বলল, তাকে নিয়েই তো সবচেয়ে বড় সমস্যা আমার, তুমি যদি জানতে। তানিয়া ফোন দেখছিল, হঠাৎ এক প্রকার চেঁচিয়ে উঠে বসলো। অদিতির দিকে ফোনটা বাড়িয়ে দিয়ে দেখলো, এই অদিতি দেখ দেখ। অদিতি ফোনের দিকে ঝুঁকে লেখাগুলো পড়ছে, এমপি কামরুলের দলের 4 জন ছেলে নিখোঁজ, খুঁজে পাওয়া যাচ্ছে না 2 দিন ধরে। ক্যাপশনের নিচে ছেলেগুলোর ছবি দেওয়া, ছবির লুকগুলোকে দেখে অদিতি চমকে উঠে, এরা তো ওকে সেদিন কিডন্যাপ করে নিয়ে গেছিল। তানিয়া চোখমুখ উজ্জ্বল করে স্বস্তির শ্বাস ফেললো, তারপর বলল, দারুণ হয়েছে, এগুলো নির্ঘাত ধ্রুব ভাইয়ের কাজ, তোকে নিয়ে এক রাতেই যা করছে, এরপর উনারা রিস্ক নেওয়ার কথা না। তানিয়া হেসে হেসে কথাগুলো বললেও অদিতি বুক কাঁপতে লাগলো। ও জিজ্ঞেস করলো, ওরা কি বেঁচে থাকবে নাকি? তানিয়া গাছাড়া ভাবে বেডে শুয়ে পড়লো, জবাব দিল, মনে তো হচ্ছে না, পাইকে যেভাবে নাচিয়েছে এতক্ষণে মনে হচ্ছে টপকে গেছে। অদিতির গা হিম হয়ে গেল। ওর জন্য কিছু ছেলেকে ধ্রুব খুন করেছে, আইন হাতে তুলে নিয়েছে। ধ্রুবর বাবা মন্ত্রী, তাইলে ওদের সর্বোচ্চ শাস্তি দেওয়া সম্ভব ওদের মতো মানুষদের কাছে, কিন্তু ধ্রুব নিজে। অদিতি হয়রান লাগতে শুরু করলো। ও যা যা দেখছে সবকিছু তো হজম হচ্ছে না। ও দ্রুত টেবিল থেকে পানির গ্লাস তুলে নিল, গলা শুকিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে অদিতির কি করা উচিত? ও কোন পাগল প্রেমিকের খপ্পরে পড়লো? আর এদিকে তারপর কেটে গেছে কটা দিন। অদিতি এখন বেশ সুস্থ, নিয়মিত ভার্সিটি আসা যাওয়া করছে, তবে ধ্রুবকে এড়িয়ে চলছে নিয়মিত। অদিতি চায় না সেদিনের ঘটনার পর ধ্রুবর মুখোমুখি হতে। ধ্রুবর কাছে হয়তো কাউকে মেরে ফেলা তার কোনো ব্যাপার নয়, তবে অদিতির কাছে এটা মারাত্মক ভয়ের একটা ব্যাপার। ও চায় না ওর জন্য ধ্রুব কোনোভাবে কোনো পাগলামি করুক বা অপরাধে জড়িয়ে পড়ুক। আর সে দৈনিক অদিতি, তাই ও প্রতিবার ধ্রুবর আড্ডার জায়গায় এড়িয়ে অন্য রাস্তা দিয়ে ভার্সিটিতে বেরিয়েছে। ধ্রুব সেদিন ওকে পুরো ভার্সিটিতে খুঁজেছে, লোক পাঠিয়েছে ডিপার্টমেন্টে, অদিতিকে পাওয়া যায়নি। অদিতির হঠাৎ করে শুরু এমন আচরণে হতভম্ব ধ্রুব। ও তাই খুঁজে বের করেছে অদিতির হোস্টেলে ফেরার রাস্তা। আজ এখানেই বাইক নিয়ে দাঁড়িয়ে আছে ধ্রুব ইয়ামিন। উদ্দেশ্য অদিতি হায়াতকে জন্মের শিক্ষা দেওয়া, জানিয়ে দেওয়া তার সব উদ্ভট কাজগুলো ধ্রুবকে যেন আর না দেখায়। অদিতি আজও এই অন্য রাস্তা দিয়ে হাঁটছিল, হঠাৎ হাঁটতে হাঁটতে ওর চোখ গেল ওই রাস্তার মোড়ে ধ্রুব দাঁড়িয়ে আছে। ওর চোখ দুটো অন্যরকম ভীষণ, যেন এক্ষুনি খেয়ে ফেলবে অদিতিকে। ধ্রুবকে দেখেই সঙ্গে সঙ্গে অদিতির পা থেমে গেল। ধ্রুব বাইক থেকে নেমে দাঁড়িয়েছে, ওর রাগী চোখগুলো ধীরে ধীরে শান্ত হয়ে আসছে। মনে হচ্ছে কত কোটি বছর হয়ে গেছে। ও দেখে না অদিতিকে, মেয়েটা শুকিয়ে গেছে অনেক, আজও সবসময়ের মতো ঢিলে সেলোয়ার কামিজ পরনে। ধ্রুব বারবার এই একই মেয়ের প্রতি এত মুগ্ধ হয় কেন? অদিতি নিজেকে সামলাতে পারছে না, পা বলছে উল্টো দৌড়ে চলে যেতে, অথচ হৃদয় বলছে ধ্রুবকে আগের থেকে আরো সুদর্শন হয়েছে। এই ময়লা টি শার্ট, এলোমেলো চুলকে আগেও এত ভালো লাগতো। দুটি তৃষ্ণার্ত চোখ একে অপরের দিকে চেয়ে রয়েছে। কেটে যায় কয়েক পল, দুজনের খবর নেই, ডুবে আছে ওরা একজন আরেকজনের মাঝে। ধ্রুব ধীরে ধীরে এগিয়ে আসছে, অদিতির বুকটা আবারও থেমেছে, খানিক থেমে শুরু করেছে লাফানো। ধ্রুব ধীর পায়ে এগিয়ে এসে অদিতির সামনে দাঁড়ালো। ওর চোখ গেল অদিতির কপালের ব্যান্ডেজে। ধ্রুব ছুতে চাইলো হাত উঠিয়ে, কিন্তু অদৃশ্য অনাধিকার বোধ ওকে আটকে দিল। ধ্রুব ওর হাতটা আবারও নামিয়ে ফেললো। অদিতির চোখটার দিকে চেয়ে ঠান্ডা গলায় বলে উঠলো, অবশেষে আপনার দেখা মিলে গেল, আমার তো উচিত আবার সিন্নি করানো, রাইট? ধ্রুব টিটকারি করে বলে এলো। অদিতির চোখ নামিয়ে নিল। ধ্রুবর কণ্ঠ এবার কঠিন হলো, কড়া গলায় বলল, আমার থেকে পালাচ্ছিলে কেন? আমি তোমাকে কিছু জানিয়েছি, জবাব চেয়েছিলাম, হ্যাঁ বা না, অথচ তুমি আমাকে এই কটা দিন ভীষণ খাটিয়েছ অদিতি। হোয়াই? অদিতি অপরাধ বোধে ডুবে গেল, চোখটা নামিয়ে ফেললো।
স্থির গলায় জবাব দিল, আপনি? ধ্রুব বলল, আমি। ধ্রুব তার কথাগুলো ধৈর্য নিয়ে শুনছে। অদিতি একটু থামে, খানিক থেমে জোরে জোরে শ্বাস টেনে বলল, আমাদের যায় না, আপনি আরো ভালো কাউকে ডিজার্ভ করেন, আমি প্রেমে পড়ার মতো মেয়ে নই। ধ্রুবকে হতাশ দেখা গেল। এতদিনের অপেক্ষার এই উত্তর আশা করেনি। ধ্রুব অন্যদিকে চেয়ে নিজের এই হতাশা আড়াল করার চেষ্টা চালালো। তারপর অদিতি নিচু হয়ে যাওয়া মুখটার দিকে নিজের মুখ ঝুঁকে এনে ঠান্ডা গলায় শুধু এটুকু বলে গেল, ফার্স্ট অ্যান্সার মাই কোয়েশ্চন অদিতি, তুমি কি একবারের জন্য আমার কথা এই কয়েকদিনে ভাবনি? আমি কি একেবারের জন্য তোমার কল্পনায় আসিনি? শুরু থেকে এই সবকিছুতে আমি কি একাই ছিলাম, তুমি ছিলে না? অদিতি বলল, না না। অদিতি মুখটা অন্যদিকে ফিরিয়ে নিল। ধ্রুবর চোখে চোখ রেখে মিথ্যা বলার সাধ্য ওর নেই। ধ্রুব অদিতি ঘুরিয়ে ফেলার মুখটা থুতনি চেপে আবার ওর নিজের মুখোমুখি আনে। অদিতি মাথাটা নামিয়ে ফেললো। ধ্রুব অধৈর্যের মতো করে অস্থির গলায় বলল, ডোন্ট লাই টু মি অদিতি, তুমি চেয়ে থাকতে আমার দিকে। যখনই আমি তোমার সামনে এসেছি, আমি তোমার চোখে আমার জন্য দরদ দেখেছি। তুমি আমাকে কেন মিথ্যা শোনাচ্ছ? আমি জানি তুমি ফিল করো আমার জন্য। ধ্রুব থামে, জোরে জোরে শ্বাস টেনে অদিতির হাত টেনে ওকে নিজের দিকে এগিয়ে আনে। হাত ছেড়ে চোখের কোণে আঙুল ছুঁয়ে কাতর গলায় বলল, তোমার চোখ যে কথা বলে তোমার ঠোঁট কেন সেই কথা বলতে চাই না অদিতি? কিসের ভয় তোমার? আমি আছি তোমার সাথে। অদিতির চোখ টলমল করছে। ধ্রুবর আঙুল তখন ওর গাল ছুঁয়ে চোখের কোণা ছুঁয়ে আসছে। ধ্রুবকেও কিভাবে বোঝাবে, আর কিভাবে বোঝালে ধ্রুব কষ্ট পাবে না? অদিতি শ্বাস আটকে পিছিয়ে গেল। ধ্রুবর হাত নেমে গেল নিচে। ধ্রুব হতাশ হয়ে তাকালো। অদিতির চোখ গুড়িয়ে দুফোঁটা পানি পড়লো। ও দুহাতে চোখ মুছে থেমে থেমে বলল, আমি ভালোবাসতে জানি না, আমাকে ভালোবেসে আপনি শুধুই কষ্ট পাবেন আর কিচ্ছুই না। ধ্রুব জবাবে বলল, আমি শিখিয়ে দেবো তোমায়, কেন আমাকে ফিরিয়ে দিয়ে নিজেকে কষ্ট দিচ্ছ? অদিতি বলল, আমি কাউকে কষ্ট দিচ্ছি না, বরং কষ্ট পাওয়ার থেকে বাঁচাচ্ছি। আপনি চলে যান, আমার সামনে আর আসবেন না। আমার হৃদয় এত বড় নয়, বারবার আপনার মুখোমুখি হওয়ার সাহস আমার মধ্যে নেই। অদিতি কথাগুলো বলে দুহাতে চোখ মুছে উল্টো ঘুরে হাঁটা ধরলো। ধ্রুব পেছনে ঠাই দাঁড়িয়ে রইল। অদিতি চোখের পানি ওকে আজ এলোমেলো করে দিচ্ছে। ধ্রুব অনেকক্ষণ লাগলো পুরো ব্যাপার হজম করতে। অদিতি ততক্ষণে চলে গিয়েছে। ধ্রুব এক সময় বুকের বাপাশে হাত রেখে ঘাটটা সামান্য কাত করে ফিচেল গলায় বলে উঠল, তুমি পালাতে থাকো অদিতি, আমি পাকড়াও করতে থাকবো, তুমি হারিয়ে যেতে থাকবে, আমি অন্ধকার দিন একসঙ্গে তোমার পায়ে হাজির করে যাব। তুমি ভয় পেতে থাকো, আমি ধ্রুব তোমার সামনে ভয়গুলো নিজের হাতে পিষে ফেলতে থাকবো। যেই প্রান্তে তুমি থাকবে, ধ্রুবকে তোমার সঙ্গে পাবে। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে একটা লাইক দিন। আর ভিডিওর শুরুতে আপনাদেরকে যে কথাগুলো বলেছি সেই কথাগুলোর উত্তর দিয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।